ওয়ালাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম হাজি। আইসো তাহলে তুমি? তাই এত দেরি করে আসলা কেন? তরিকুল কিছুক্ষণ আগেই আমার সাথে কথা বলে বের হয়ে গেল। পরে প্রয়োজনীয় যত নির্দেশনা আছে সকল কিছু আমি বুঝিয়ে দিয়েছি। সেই পরিকল্পনা অনুযায়ী তরিকুলকে কাজ করতে বললাম। তুমি কিছু কথা আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, বসতেছি আমি। তা হাজি, তোমার কিন্তু আমি কোনো নড়াচড়া দেখতেছি না। দিনের পর দিন যাইতেছে, তুমি কোনো পরিকল্পনায় বাস্তবায়ন করতে পারতেছ না। এভাবে কি হবে নাকি? স্কুল কলেজগুলোতে অগ্নিসংযোগ করার দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত তুমি তোমার সেই দায়িত্ব পালন করতে পারলে না হাজি। এভাবে যদি তোমরা ঢিলামি শুরু করে দাও তাহলে কিভাবে আমরা আন্দোলন সফল করব? তোমাকে একটা দায়িত্ব দিলাম, এখন পর্যন্ত তুমি সেই দায়িত্বটা সঠিকভাবে শেষ করতে পারলে না, তাহলে অন্যজনের কথা আমি কি বলবো? তুমি যদি এরকম অবহেলা করো তাহলে অন্যেরা কি করবে বলো? কাদের ভাই, যে কোনো একটা প্ল্যান হাতে নিলেই তো আর সাথে সাথে বাস্তবায়ন হয় না। কাজটা খুব কঠিন, আর আমি চাচ্ছি কোনো রিস্ক যেন না নিতে হয়। 0% রিস্কে কাজটা কমপ্লিট করতে চাইতেছি, যার কারণে এত কিছু হয়ে গেল। তবে ভাই, একটা সুখবর আছে, সেজন্য মূলত আমি আপনার সাথে দেখা করতে আসলাম এখানে। গতকালকে তো আমরা ঢাকার ভিতরে যত স্কুল আছে সীমিত আকারে সেগুলোতে অগ্নিসংযোগ করতে পারি। আব্বাস আর বিচ্ছু কালামরে আমার চেম্বারে ডাইকাই না সব কিছু বুঝাই দিছি। গতকালকেই আক্রমণ। বলো কি, কালকে তাহলে তোমরা এটাকে যাইতেছ? মনে রেখো হাজি, বিচ্ছু সেলিম আর আব্বাস রেখে তুমি সবকিছু সঠিকভাবে জানিয়ে দিয়েছ কোন জায়গায় কি করতে হবে। এখানে যদি কোনো রকমের ভুল পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আমরা সকলেই মারা পড়ব। শামসু কিন্তু আমাদেরকে আর আস্ত রাখবে না। তাই তুমি যে কাজই করো না লাগে 2-4 দিন সময় আরো বাড়তি নাও, কিন্তু তারপরেও আমার কাজটা 100% হতে চাই। এখানে আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না। এমনিতেই অনেক ঝামেলায় আছি হাজি, বিষয়টা কিন্তু তুমি নিজে হ্যান্ডেল করবে, কোনো যেন গ্যাঞ্জাম না হয়। একটা কথা মনে রাখেন ভাই, এই হাজি যদি কোনো কাজ হাতে নেয় তাহলে সেটা 100% সফল করে তারপরই ছাড়ে। এমন কোনো লোক জন্ম নেয় নাই যে এই হাজি সিদ্দিকের পরিকল্পনা আটকিয়ে দিবে। সব কিছু যেন সঠিকভাবে হয়, সেই জন্যই তো আমি এতদিন দেরি করলাম। তবে এবার মনে হচ্ছে আর কোনো সমস্যা হবে না, কারণ আমি আব্বাস এবং বিচ্ছু কালামরে সব পরিকল্পনা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করা যায় আগামীকালকে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবার দেখবেন খেলা কিভাবে জমে।
এমন পরিকল্পনা করতে বলছি ওদেরকে, সরকার গদি সাইডাও দৌড়ে পালাইতে পারবো না। শামসু ওকে আর কোনো প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না। আমরা হচ্ছি দলের সিনিয়র পার্সন লোক, এতদিন যাবৎ দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসতেছি। আর শামসুর মতো 2 টাকার এক মাস্তান আমাদের উপরই আঙ্গুল ঘুরাইতেছে। এগুলো সম্পূর্ণই কিন্তু প্রেসিডেন্টের জন্যই হয়েছে। তাই প্রেসিডেন্টকে এবার ওর ভুলের মাসুল হারে হারে দিতে হবে। হ্যাঁ হাজি, এবার আমরা সরকারকে চারদিক থেকে চেপে ধরব। সরকারের এবার আর পালানোর কোনো রাস্তা নেই। আমি তরিকুলকেও বাহাদুরকে খুঁজে বের করার জন্য মানববন্ধন করতে বলছি। বাহাদুরের বিষয়টা একবার যদি সাংবাদিকের কাছে প্রকাশ করতে পারি যে জনতা পার্টি বাহাদুরকে গুম করেছে, তাহলে দেখবে সরকার আরও চাপে পড়ে যাবে। তাই আমাদের পরিকল্পনা মনে হচ্ছে এবার সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো। তুমি এখন আসো হাজি, পরে আবার তোমার সাথে কথা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, গেলাম তাহলে আমি। আচ্ছা যাও। আরে জাহাঙ্গীর নাকি রে, কই আসিলি তুই এতক্ষণ? তোরে তো আমি অন্য হয়ে খুঁজতেছি। তুই যে বড় একটা কাজ করছিস রে ভাই, আমার মন প্রাণ সব একবারে উজাড় করে দিছি তোর নেগা। তুই দূরে না থাইকা এখনই আমার বুকে আয়। কেন আইনাল ভাই, তুমি আমারে অন্য হয়ে খুঁজতেছো কেন? সেটা আগে বলো তো শুনি। তোমার সাথে তো আমার কোনো কাজ থাকতে পারে না। তুমি আর আমি তো দুইজনেই অন্য লাইনের লোক। তাহলে কি হয়েছে? কি কারণে তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ? এবার সব ঘটনা আমারে খুলে বলো তো শুনি। তোরে যে আমি খুঁজবো না, তুই কাজটা করছিস কি? মনটাই তো চাইতেছে তোরে কোলে করে নিয়া পুরা বগুড়া শহর একটা শোডাউন মাইরে আস। আজকে আমি অনেক খুশি রে জাহাঙ্গীর। তুই কি খাবি বল? তুই যা খাইতে চাইবি আজকে তোরে আমি তাই খাওয়াবো। এতদিন যাবৎ আমার মনের ভিতরে যে দুঃখটা বয়ে বেড়াইতাম, আজকে তোর কারণে আমার সেই দুঃখ চিরতরে দূর হয়ে গেছে। তুই আমার বুকে আয় তাড়াতাড়ি। আশ্চর্য কথা না, আমি কি করছি, কি কারণে তুমি এত খুশি, সেটা তো এখন পর্যন্ত আমারে ভুলে বললা না। শুধু আকাশে ফাল পড়তেছো। বলো তো দেখি কি হয়েছে তোমার? সব ঘটনা আগে আমাকে খুলে বলো। তোরে যে আমি খুঁজবো না, তুই কাজটা করছিস কি? একদম আমার মনের মতো কাজ করছিস। এই শালা ডন, ওর অত্যাচারে আমি বের হইতেই পারি নাই। যখনই সামনে পড়ছি তখনই শুধু আমাকে অপমান করে কথা বলছে। ভোটে ওর কাছে হারার পর এখন পর্যন্ত ওই আমাকে কোনো একটা দিন একটা ভালো কথা বলে নাই। সারাদিন শুধু আমারে নানানটা বইলা খোটা দিছে। আমি নাকি বইয়ের গোলাম, জনগণ আমাকে পছন্দ করে না, সেই জন্য আমি পাস করতে পারি নাই। এখন তুই পটাপট ওর কানের নিচে যে লাগাইছিস, এই ঘটনা তো পুরো এলাকায় তুলফা শুরু করে দিছে।
ওর লজ্জা শরম থাকলে তো ও আর রাস্তাঘাটে মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। উচিত শিক্ষা। শোনো আইনাল ভাই, এই ঘুষি জাহাঙ্গীর কিন্তু যে সেই লোক না, ঘুষি দিয়া মানুষ মাইরা ফলাইছিল, সেই রেকর্ডও কিন্তু আমার আছে। ওই সমস্ত ডনমন ওর মতো 2-4 টাকার মেম্বার আমি গোনাই ধরি না। আমার লগে বেদবি করছে, পটাপট কানের নিচে কয়েকটা লাগাই দিছি। এখন যা ইচ্ছা তাই আমার করুক গা। হরে জাহাঙ্গীর, তুই আসলে একটা বাঘের বাচ্চা, বাঘের মতো কাজ করছিস। চল তোরে আজকে আমি বগুড়া আকবরিয়া হোটেলে নিয়ে ফুল পেট বিরিয়ানি খাওয়াবো। চল আমার সাথে। তাহলে চলো আইনাল ভাই, তুমি যেহেতু আমাকে বিরিয়ানি খাওয়াইবা, চলো তাহলে তোমার বিরিয়ানি আগে খাইয়ে আসি। কি ব্যাপার শামসু, কি হয়েছে তোমার? তুমি কি আমাকে কিছু বলতে চাও? যদি আমাকে কিছু বলতে চাও বলতে পারো। তোমাকে তো আমি একদিনই বলছি, আমাকে দেখে তোমার কোনো রকমের লজ্জা শরম পাওয়ার কোনো দরকার নেই। ফ্রিভাবে তুমি আমাকে সব কিছু জানাবে। কখন কি বলতে চাও সব কিছু আমাকে ফ্রিভাবে তুমি বলতে পারো, তাতে কোনো কিছু মনে করব না আমি। প্রেসিডেন্ট, আমি আজকে এই জায়গায় আইছি আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে। আমি চাই হাজী সিদ্দিকীরে অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ হাজী সিদ্দিক আমাদের যে পরিমাণ ক্ষতি করতেছে দেশের, তাতে করে ওর এখন আর দেশে থাকার কোনো অধিকার নেই। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে হাজী সিদ্দিককে আমি খেয়ে ফেলতে পারি। সেজন্যই মূলত আমি আপনার কাছে আইছি, যে আপনি বিষয়টা কি বলেন। কেন হাজী সিদ্দিক কি নতুন করে আবার কোনো ঝামেলা পাকাইছে নাকি? তোমার আমি বলে রাখি শামসু, যদি এবার আমার দলের কোনো ক্ষতি করতে চায় ওরা, তাহলে আমি ওদের কাউকে শান্তিতে থাকতে দেব না। অনেকদিন যাবত এদের অত্যাচার সহ্য করেছি, এবার আর অত্যাচার সহ্য করার দিন নেই। এখন থেকে নিজেদেরকেও প্রস্তুত রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। প্রেসিডেন্ট, পরিকল্পনা ছিল, ওরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে কালকেই। ওরা কালকের ভিতরেই কলেজে অগ্নিসংযোগ করবে। এখন ওদেরকে আমাদের কাতে হবে প্রেসিডেন্ট, নইলে অনেক বড় ক্ষতি হবে। বলো কি শামসু, ওরা যদি এই কাজ করে থাকে তাহলে তুমি এখনই হাজী সিদ্দিককে থামানোর ব্যবস্থা করো। এতে করে যে পদক্ষেপই তোমার নিতে হয় সেটাই নিবে। তবুও আমি হাজী সিদ্দিককে থামানো দেখতে চাই। আচ্ছা প্রেসিডেন্ট, তাহলে উঠলাম আমি এখন। হাজী সিদ্দিকের এবার 12টা বাজিয়ে ছাড়বো। ধুর মিয়া, সারাদিন বাসায় বসে থেকে কি করেন? সেই কখন থেকে পার্টি অফিসে এসে বসে আছি, আপনারা আসতে বললাম
আর আপনি কেবল আসতেছেন। সারাদিন শুধু বাসায় বসে থেকে কি দিন পার করলে হইব? এইদিকে কত কাজ পড়ে আছে, কাজগুলো কি করতে হবে না আমাদের? এগুলি তো আমাদেরই দায়িত্ব। না, আসলে কালকে সারা রাত একটু কাজ করছি তো, তাই শরীরটা লাইগেছিল। সকালবেলা পরে কথাবার্তা বলতেছি, চলে আসলাম। আয়সা দেখি তুমি আমার আগে এসে পড়ছো। দায়িত্ব তো সব আমাদেরই, আমরা ছাড়া কি আর কেউ আছে দায়িত্ব পালন করার? একজনকে বানাই দিছ দলের সেক্রেটারি, কিন্তু একজনের মন করে আনতে হয়। যে থাকবে সবার আগে তারই কোনো খোঁজ খবর থাকবে না। কি আর করার, সব দায়িত্ব এখন কি আর করবেন বলেন? শামসুর কথা তো আর ফালাইতে পারি না, ওদের কথা তো বইলা কোনো লাভ নাই। ওদেরকে যতই বুঝাই ততই শুধু উল্টা বোঝে। আসলে তোতার বেশি দোষ নাই, তোতা দলের জন্য পরিশ্রম করতে চায়, কিন্তু সমস্যা হইল তোতার পিছনের ওই বুড়া জিনটা সারাক্ষণ শুধু তোতারে উল্টা পাল্টা বুঝাইতে থাকে, আর তোতাও অবুঝের মতো শফিকের কথাই চলাফেরা করতেছে। পরে যেই দিন ধরা খাইব সেই দিন বুঝতে পারবো শফিক কি জিনিস। ওরে আমি হারে হারে চিনা ফলাইছি ওই কেমন মানুষ। দলের জন্য তো শফিক 4 আনা পয়সারও কোনো কাজ করে না। আবার শুনতেছি সামনে এমপি ইলেকশনে নমিনেশন চাইতেছে, এমপি প্রার্থী হইব বলে। ওই যদি বগুড়া থেকে এমপি হয় তাহলে তো আমাদের মতো নেতাকর্মীদের কোনো বেলই থাকবে না ওর কাছে। হ্যাঁ, এত সোজা। মুখ দিয়া চাইলেই শামসু ওরে নমিনেশন পেপার নিয়ে বসে আছে। ওই মনে করতেছে যে ওই নমিনেশন চাইব আর সাথে সাথে শামসু আরে নমিনেশন দিয়ে দিব। শামসু এতটা পাগল না, একবার শফিকরে নিজে এমপি না হইয়া ওর জন্য সিট ছাইড়া দিছিল। আর এমপি হওয়ার পর শফিক যে শামসুর লগে কত বড় একটা গাদ্দারি করছে সেটা কি মনে করছেন শামসু এখনো ভুলে গেছে? শামসু কিন্তু ভোলার চ্যাংরা না। ওর মনের ভিতর থেকে একবার যে বের হয়ে যায় সারা জীবন চেষ্টা করেও আর সে জায়গা পায় না। ওই যেমন তেমনই খারাপ, যদি একবার বেইকা যায় দুনিয়ার কোনো মানুষ নাই যে শামসুরে সোজা করতে পারে। আর শামসু যে কোনো কাজ একবারের জায়গায় 10 বার ভাইবা চিন্তা তারপর করে। এমন কোনো ভুল করবো না শামসু যাতে করে আবার সে আগের মতো পরিস্থিতি তৈরি হয়। শফিক আজীবন কান্দিলেও শামসুর কাছ থেকে নমিনেশন যে পাইব না এটা আপনি 100% শিওর থাকতে পারেন। আমি শামসুরে খুব ভালো করেছি। শামসু কোন ধরনের মানুষ, শফিক শামসুর লগে যে গাদ্দারিটা করছে সেটা তো বলার বাইরে। ওই যে এত বড় বেঈমান। বুঝলাম মাস্টার, নেতা কর্মী তো এবার
পুরো আমার সাপোর্টে কাজ করতেছে। যেই জায়গায় যাই সেই জায়গায় সবাই শুধু বলে এবার আপনার সেই পুরনো দিন ফিরে আসার সময়। এতদিন যাবৎ আপনি যে দলের জন্য কঠোর পরিশ্রম করে আসতেছেন, এবার মনে হয় তার সুফল পেবেন। আপনি এমপি ইলেকশন করলে এক চান্সে পাস করতে পারবেন। এমন কোনো প্রতিদ্বন্দ্বী নাই যে আপনারে এবার পিছনে ফেলতে পারে। নেতা কর্মীদের যে উৎসাহ, তাতে করে তো মনে হইতেছে এবার আসলে নির্বাচন করলে আমার জন্য ভালো কিছু অপেক্ষা। সমস্যা কি, নির্বাচনের এখনো অনেক সময় বাকি আছে। আপনি প্রচারণা চালাইতে থাকেন, দেখা যাক সামনে কি হয়। যে যোগ্য ব্যক্তি অবশ্যই সে নমিনেশন ঠিকই পাইব। আপনার আমি যে যুক্তিটা দিই, আপনি এখন অন্য কিছু চিন্তা ভাবনা না কইরা দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যান, দলের প্রতি ত্যাগ স্বীকার করেন। মনে রাখেন হাবিব ভাই, শামসু কিন্তু মুখ দেখে কাউকে নমিনেশন দিবে না। শামসু কিন্তু দেখবে কাজ, যার কাজ ভালো হবে সেই কিন্তু নমিনেশন পাবে। দিন রাত এক কইরা দলের জন্য কাজ করতেছি, তারপরেও যদি বলো আমার ভিতরে কোনো অবহেলা আছে, তাহলে সেক্ষেত্রে আমার আর কিছু করার নাই। এটা সম্পূর্ণ আমার সাথে বেইমানি করা হবে। আমি যে কি করতেছি না করতেছি সব কিছুর সাক্ষী কিন্তু তুমি। তাই সময় মতো আশা করি তুমি আমার এই পরিশ্রমের প্রতিদান দিবে। আমি জানি মাস্টার, বগুড়াতে যাকে নমিনেশন দেওয়া হোক না কেন, শামসু কিন্তু সবার আগে তোমার কাছে তদারকি করবে। তুমি যার বিষয়ে রিপোর্ট ভালো দিবে সেই কিন্তু এমপির টিকিট পাবে, এটা আমি 100% শিওর। এই সমস্ত উল্টাপাল্টা কথা আপনারা কে বলছে? আমি দলের এমন কোনো সদস্য হই নাই যে আমার কথা মতো দল চলবে। এখানে শামসু এমপি ইলেকশনের জন্য সর্বপ্রথমে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জবানবন্দি নেবে। সেইখানে যে টিকতে পারবে তাকে শামসু নমিনেশন দিয়ে এমপি বানাবে। এখানে আমার বা তোমার করার কিছু নাই। শামসু কিন্তু আমার কথা শুনবে না। তুমি যদি আমার কথা মনে করে বইসা থাকো তাহলে কিন্তু ধরা খাইবেন। তাই আমি বলি কি, সব বুইলা মাঠে কাজ করা শুরু করেন। দেখেন, অবশ্যই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে। আপনার জন্য আমাকে তদারকি করতে হবে না। আপনি যদি সঠিকভাবে কাজ করেন
দেখবেন অটোমেটিক শামসু আপনার এই নমিনেশন দিয়ে এমপি বানাবে। তাই নেতাদেরকে তেল মারা বাদ দিয়ে মাঠে কাজ করেন, সেটাই সব থেকে ভালো হবে। আর আপনার চ্যাংরা জাহাঙ্গীর, ওই কিন্তু একটু বেদব আছে, পরে আপনি একটু ধমক টমক দিয়ে সামনে নির্বাচন হইব, এর ভিতরে যদি ওই এলাকার ভিতরে উল্টাপাল্টা কোনো কাজ করে, এর প্রভাব কিন্তু আপনার নির্বাচনে যায় পড়ব। জাহাঙ্গীরের নিয়ে টেনশন করার দরকার নাই। তোমার এইখান থেকে যাওয়ার পর আমি ওরে নিজে অনেক শাসন করে দিছি, সমস্যা নাই। নেক্সট টাইম জাহাঙ্গীর আর এই ধরনের কোনো কাজ করবে না, সেই রিস্ক সম্পূর্ণ আমি নিলাম। তবে কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তখন কিন্তু ঠিকই ওরাও এর প্রতিবাদ করবে, সে অনুমতিও আমি ওদেরকে দিয়ে দিয়েছি।